শাপলা হত্যা মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান আজিজ সহ ৪২ জন। তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন। দুবছরে উদ্ধার হয়নি নরসিংদী কারাগারে লুটের অস্ত্র গোলাবারুদ। অনেক কয়েদি পলাতক। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে জনমনের শঙ্কা। দেশে ২৫০০ রিক্রুটিং এজেন্সির অধিকাংশই সাব এজেন্ট। কর্তৃপক্ষের উদাসীনতায় নিয়ন্ত্রণহীন জনশক্তি, রপ্তানিকারকরা উপেক্ষিত নিরাপদ অভিবাসন। বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে দক্ষিণের উপকূলে প্লাবিত নিম্নাঞ্চল। পটুয়াখালীতে পানির তোড়ে ধসে গেছে সুইচ গেট। ঝড়, প্রবল বৃষ্টি, ভূমিধসে কাবু যুক্তরাষ্ট্র, চিলি, ভিয়েতনাম। ভারী বৃষ্টির আভাস ভারতের উত্তর পশ্চিম ও মধ্যাঞ্চলে। বন্যা পরিস্থিতি জম্মু কাশ্মীরে। স্বাগত। এখন ঢাকায় পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি মেহেরিন আনি। ২০২২ সালে বিশ্বকাপ ফুটবল খেলা দেখানোর জন্য ১৪০ কোটি টাকা খরচ করে আওয়ামী লীগ সরকার, যার মধ্যে বড় অংশই লুটপাট করা হয়েছিল বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে বলেও জানান তিনি। সকালে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে তিনি আরও বলেন, এবছর সরাসরি ফিফার কাছ থেকে ফুটবল বিশ্বকাপের সম্প্রচার সত্ত্ব কিনে দেশের ৪টি প্রতিষ্ঠানকে সাবলাইসেন্সিং করার প্রায় সকল টাকা উঠে গেছে। শেখ হাসিনার আমলের বিশ্বকাপ, সেখানে কিভাবে বিশ্বকাপ দেখানোর নামে দুর্নীতি হয়েছে, টাকা লুটপাট হয়েছে, মধ্যস্বত্বভোগীরা ব্যবহার করেছে, রাষ্ট্রের অন্যান্য ক্ষেত্রে যেভাবে লুটপাট হয়েছে এখানেও কিভাবে হয়েছে। আর এই সরকারের আমলে, আমাদের নেতা তারেক রহমানের সরকারের আমলে তার নির্দেশই ছিল মন্ত্রী হিসেবে আমার প্রতি, যে খেলা দেখাতে হবে কিন্তু দেশের এই করুণ অর্থনৈতিক অবস্থার ক্ষেত্রে কোনো টাকা খরচ করা যাবে না। ২০১৩ সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ সহ ৪১ জনকে এতে আসামি করা হয়েছে। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রতিবেদনটি হাতে পায় প্রসিকিউশন। জানা গেছে, শেখ হাসিনা ছাড়াও শাপলা হত্যা মামলায় আরও আসামি হলেন ৭১ টিভির সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু, এই টেলিভিশনটির সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রূপা ও সাংবাদিক শাহরিয়ার কবির। এদিকে সকালে শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের মামলার অগ্রগতি জানতে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে গেছেন দলটির শীর্ষ নেতা সহ ১০ থেকে ১৫ জনের একটি দল। আলোচিত এই মামলায় বর্তমানে ৪ আসামি গ্রেফতার রয়েছেন। তারা হলেন সাবেক আইজিপি AK-M শহীদুল হক, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান ও পুলিশের সাবেক উপমহাপরিদর্শক মোল্লা নজরুল ইসলাম। ২৪শে জুলাই আন্দোলনে চলাকালে এই দিনে নরসিংদী জেলা কারাগারের মূল ফটক ভেঙে ফেলে বিক্ষুব্ধ জনতা। আগুন দিয়ে লুট হয় কারাগারের ব্যারাকে থাকা ৮৫টি অস্ত্র ও ৮,০০০ রাউন্ড গোলাবারুদ। কারাগার থেকে বের হয়ে যায় কয়েদিরা। পরে কিছু অস্ত্র উদ্ধার ও বেশিরভাগ কয়েদি জেলে ফিরলেও ২ বছরেও অধরা বাকিরা। উদ্ধার হয়নি অনেক অস্ত্র ও গুলি। এতে জেলায় বেড়েছে সন্ত্রাসী কার্যক্রম। কাউসার আহমেদের ছবিতে রাকিবুল ইসলামের প্রতিবেদন। ২৪শে জুলাই আন্দোলন চলাকালীন সময়ে আজকের দিন বিকেলে নরসিংদী জেলা কারাগারের মূল ফটক ভেঙে ফেলে বিক্ষুব্ধ জনতা। এরপর অগ্নিসংযোগ করে লুট করা হয় ব্যারাকে থাকা ৮৫টি অস্ত্র এবং প্রায় ৮,০০০ রাউন্ড গোলাবারুদ। এ সময় কারাগার থেকে বের হয়ে পড়ে ৮২৬ কয়েদির সবাই। এরপর কারাগার ভাঙার মামলা নিয়েও চলে নানা নাটকীয়তা। কারাগারে বন্দী থেকেও মামলার আসামি হয় অনেকে। আর লুট হওয়া অস্ত্র এখনো আতঙ্ক ছড়াচ্ছে জেলা জুড়ে। ওভারঅল নরসিংদী জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্যাপকভাবে একদম তলানিতে নিয়ে গেছে। আমরা মনে করি
এইসব যে সকল সন্ত্রাসী এবং অপরাধীদের হাতে এই অস্ত্রগুলো আছে, অবিলম্বে এই অস্ত্রগুলো উদ্ধারের ব্যবস্থা করা হোক। একই বছর কারাগারটি সংস্কার করে পুনরায় বন্দী রাখার উপযুক্ত করা হয়। ঘটনার 2 বছর পেরিয়ে যাওয়ার পর এখনও উদ্ধার হয়নি 27টি অস্ত্র এবং 6000 রাউন্ডের বেশি গোলাবারুদ। আত্মসমর্পণ এবং অভিযানের মাধ্যমে কারাগারে 600-র বেশি কয়েদি ফেরানো গেলেও এখনও অধরা 166 জন। বিপুল পরিমাণ গোলাবারুদ সহ অস্ত্র ও জেল পলাতক আসামিরা পলাতক থাকায় চরাঞ্চল সহ জেলার বিভিন্ন অঞ্চলে বেড়েছে সন্ত্রাসী কার্যক্রম। কিছু কিছু আসামি কিন্তু কোর্টে আইসা সেচ্ছে আবার আত্মসমর্পণ করছে। কাজেই তারা যদি সত্যিকার অর্থে খুব খারাপ লোক হতো তাহলে তারা কিন্তু আত্মসমর্পণ করতো। যারা আত্মসমর্পণ করে নাই তারা অবশ্যই এই অস্ত্র লুটির সাথে জড়িত। অস্ত্রগুলি এখনো উদ্ধার হয় নাই। ওই অস্ত্রগুলি দিয়ে নরসিংদী জনপদ অবশ্যই বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা থেকে যায় এবং এমনকি নরসিংদী সদরের আলোকবালি এবং রায়পুরা নিরক্ষায় ইদানিং একাধিক বন্দুক যুদ্ধ হয়েছে এবং একাধিক খুনকারী হয়েছে এবং ভবিষ্যতে নরসিংদীবাসীর জন্য এটা অত্যন্ত হুমকির ব্যাপার। চরাঞ্চলের প্রত্যেকটা ঘর একদম প্রত্যেকটা ঘরের লোক আতঙ্কে থাকে যে কোন সময় কার বাড়িতে আক্রমণ করে, এবং তারা সকলে কি করে যে হচ্ছে আপনার মাস্ক পরে মুখোশ পরে তারা অস্ত্র নিয়ে বাড়িতে যায়। পলাতক আসামিদের কারাগারে ফিরিয়ে আনা সহ জেলার আইন শৃঙ্খলার উন্নতির লক্ষ্যে কাজ চলছে বলে দাবি পুলিশের। যদিও উদ্ধার হওয়া সকল অস্ত্র এখনো বুঝে পায়নি কারা কর্তৃপক্ষ। অগ্নিসংযোগে তো আসলে গোটা কারাগারই অগ্নিদগ্ধ হয়ে গিয়েছিল এবং অফিস পুরাটাই তো পুড়ে গিয়েছিল এবং ওই সময় যত নথি রেকর্ডপত্র কম্পিউটার ছিল সবই তো ধ্বংস হয়ে গেছে। যার কারণে আমরা প্রতিনিয়তই দাপ্তরিক কাজে কিছু সমস্যার সম্মুখীন হচ্ছি। তারপরে আমরা চেষ্টা করছি আমরা এই সমস্যা থেকে ওভারকাম করার জন্য। 85টি মতো অস্ত্র মিসিং হয়, তার মধ্যে আমরা 59টি অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছি। অবশিষ্ট অস্ত্রগুলো উদ্ধারের জন্য অভিযান তৎপরতা অব্যাহত আছে, নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জুলাই আন্দোলনে নরসিংদী জেলায় 20 জনের বেশি শহীদ ছাড়াও জেলা প্রশাসনের তালিকাভুক্ত আহতের সংখ্যা 443 জন, যদিও বেসরকারি হিসেবে এর সংখ্যা হাজারের বেশি। রাকিবুল ইসলাম, এখন নরসিংদী। শাপলা হত্যা মামলার তদন্ত প্রতিবেদন নিয়ে ব্রিফ করছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। হত্যাকাণ্ড সম্পর্কে তদন্তের অগ্রগতি সম্পর্কে জানার জন্য আমাদের সর্বজন শ্রদ্ধেয় আলম কুলের শিরোমণি আমাদের শ্রদ্ধেয় মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব হুজুর, মধুপুর হুজুর, নায়েবে আমির, আজকে এসছেন মাওলানা মামুনুল হক যুগ্ম মহাসচিব হেফাজতে ইসলাম হুজুর আসছেন, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী যুগ্ম মহাসচিব, মুফতি হারুন ইজহার যুগ্ম মহাসচিব, মুফতি মীর ইদ্রিস যুগ্ম মহাসচিব এবং মুফতি জুবাইর আহমেদ হুজুর আসছেন। অন্যান্য ওনাদের সাথে অন্যান্য সহযোগী আমাদের বিভিন্ন হুজুর আসছেন। আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের এডিশনাল আইজিপি শহীদুল্লাহ সাহেব, যিনি আমাদের তদন্ত সংস্থার কোঅর্ডিনেটর, এবং শাপলা চত্বর হত্যাকাণ্ডের অন্যতম তদন্তকারী কর্মকর্তা জনাব ইফতেখারুল আলম। তারা সবাই এসছেন যে 2013 সালের 5ই মে শাপলা চত্বরে যে নারকীয় হত্যাকাণ্ড যেটা সংঘটিত হয়েছিল, সেই বর্বরোচিত হত্যাকাণ্ডের বিষয়ে আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন যাবৎ আমাদের তদন্ত সংস্থা ইনভেস্টিগেশন করেছে। ইনভেস্টিগেশন শেষে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে একটা খসড়া রিপোর্ট তারা সাবমিট করেছে। সেই খসড়া রিপোর্টটা এখন চিফ প্রসিকিউটর সেটি পর্যালোচনা করবেন। চিফ প্রসিকিউটর যেটা তার দায়িত্ববোধের জায়গা থেকে তিনি মনে করেছেন যে আমাদের যারা ভিকটিম শহীদ পরিবার অথবা শহীদ যে সংগঠনগুলো আছে, হেফাজতে ইসলামের বিভিন্ন স্তরের যে নেতৃবৃন্দ যারা সেদিন তারাও সেই নারকীয় আক্রমণের শিকার হয়েছিলেন, যারা ইতিহাসের সাক্ষী হয়েছেন, তাদের কাছ থেকে আমরা জানেন যে ইনভেস্টিগেশনের পর্যায়ে ওনাদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের সাথে বা বিভিন্ন সাক্ষীদের সাথে কথাবার্তা হয়েছে, তাদের বক্তব্য নেওয়া হয়েছে
তাদের কাছ থেকে আমরা তথ্য প্রমাণ নিয়েছি। এতৎ সত্ত্বেও আমাদের কাছে যে রিপোর্টটি সাবমিট করা হয়েছে সেই রিপোর্টের উপরে আর কোনো বক্তব্য আছে কিনা ওনাদের, এবং আর কোনো পরামর্শ অথবা কোনো ধরনের সংযোজন বিযোজন এই সব কিছু নিয়ে আমরা মনে করেছি যে যাতে একটি সঠিক তদন্ত রিপোর্ট সাবমিট হয়, যাতে একটা স্বচ্ছ বিচার হয় এবং প্রকৃত আসামি যারা তারা যাতে বিচারের সম্মুখীন হয়, সেই কারণেই আমরা ওনাদেরকে আজকে আমরা সালাম জানিয়েছিলাম। আমরা তাদেরকে দাওয়াত করেছিলাম আমাদের অফিসে আসার জন্যে। তারা এসছেন, আমাদের তদন্ত সংস্থার কর্মকর্তারা যেমন এসছেন, আমাদের হেফাজতে ইসলামের বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ তারা এসছেন, এবং সেই শাপলা হত্যা মামলার তদন্ত প্রতিবেদন নিয়ে কথা বলছিলেন চিফ প্রসিকিউটর। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জুলাই শহীদ সাংবাদিকদের সম্মাননা অনুষ্ঠানে এখন বক্তব্য রাখছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। যে ফ্যাসিস্টদের পদধ্বনি পাওয়া যায়, ফ্যাসিবাদের পদধ্বনি পাওয়া যায়, ব্যাপারটা সত্যি হয়েছিল। দীর্ঘকাল আওয়ামী লীগের ফ্যাসিবাদ সরকার তাদের নীল নকশাকে সফল করার জন্যে, একদলীয় একটা শাসন ব্যবস্থা চাপিয়ে দেওয়ার জন্যে বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছিল। ওটা করতে গিয়ে তারা নির্মম হাতে গণতন্ত্রের পক্ষের শক্তিগুলোকে হত্যা করছিল, বিনষ্ট করে দিচ্ছিল। এটা আমরা সবাই জানি। বারবার এই কথাগুলো বলার বোধহয় এই জন্য দরকার যে আমাদের স্মৃতি যেন লুপ্ত না হয়, আমরা ভুলে না যাই যে তারা আমাদের দেশের, আমাদের গণতন্ত্রের, আমাদের সন্তানদের ভবিষ্যতের এই ক্ষতিটা তারা করেছে। লম্বা সংগ্রাম, লম্বা যুদ্ধ। প্রকৃতপক্ষে আমরা এই সংগ্রাম লড়ছি 1971 সালের পর থেকেই। 1971 সালে যারা দায়িত্ব নিয়েছিল রাষ্ট্রের কল্যাণ করবার, পরিবর্তন আনবার, একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ নির্মাণ করবার, তারা নির্লজ্জভাবে বিশ্বাসঘাতকতা করেছে এবং একদলীয় একটা শাসন ব্যবস্থা চাপিয়ে দিয়েছিল, যেটা এই দেশের মানুষ মেনে নেয়নি। আমরা ইতিহাস সবাই জানি। আমি সেই ইতিহাস আর পুনরাবৃত্তি করতে চাই না। আমি যেটা বলতে চাই সেটা যে এই দেশের মানুষকে সবসময় তার অধিকারের জন্য সংগ্রাম করতে হয়েছে, লড়াই করতে হয়েছে, প্রাণ দিতে হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত যে আশা আকাঙ্ক্ষা নিয়ে মানুষ লড়াই করেছে সেটা সম্পূর্ণভাবে কখনোই অর্জন করা সম্ভব হয়নি। এবারও জুলাইয়ের যুদ্ধ আমাদের দীর্ঘ 15-16 বছরের গণতন্ত্রকে পুনরুদ্ধার করার যুদ্ধ। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং তাকে কারাগারে রেখে এদেশের মানুষের লড়াই, পরবর্তীকালে ছাত্রদের সংগ্রাম, প্রাণ বিসর্জন, সবকিছুতে একটা নতুন একটা স্বপ্ন, নতুন একটা আশা তৈরি করেছিল। আমি একথা বলবো না যে সেই আশা আকাঙ্ক্ষা আমাদের পরিপূর্ণভাবে চূর্ণ হয়ে গেছে, সে কথা বলবো না। আমি যেটা বলতে চাই হচ্ছে যে এই যে সুযোগ সৃষ্টি হয়েছে নতুন করে রাষ্ট্রকে নির্মাণের, এই সুযোগের সৎ ব্যবহারটা আমাদেরকে করতে হবে। আমরা নির্বাচন হয়েছে, ফ্যাসিবাদ পালিয়েছে, নির্বাচনের মধ্যে দিয়ে আমরা একটা গণতান্ত্রিক সরকার পেয়েছি। আমরা খুব ভালো করে জানি যে এত অল্প সময়ের মধ্যে 15 বছরের যে লুটপাট, ধ্বংস, হত্যাযজ্ঞ সবকিছুকে শুধরে দেওয়া সম্ভব নয়। কিন্তু কথা বলছিলেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। থেকে নির্বাচন কমিশনের ভবনে কথা বলছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। কি আইন আছে না আছে দেখে তারা সেই জিনিসটি করবেন।
অন্য রাজনৈতিক দল কি বলল না বলল সেটা বিষয় নয়। প্রচলিত আইন এবং এখন যে আইন প্রণয়ন করা হয়েছে সেই আইন অনুযায়ী কারা নির্বাচনে যাবেন না যাবেন সেটা সম্পূর্ণ দেখা, এটা মনিটর করার দায়িত্ব নির্বাচন কমিশন, আমরা তার কাছেই ছেড়ে দিলাম। আপনি কি যেন বলছিলেন? দেখুন, আমাদের প্রার্থিতা কিভাবে বাছাই হবে না হবে, এবার তো মানে দলনিরপেক্ষভাবে নির্বাচন, দলনিরপেক্ষ বলছে যে দলের প্রতীক নিয়ে কোনো নির্বাচন হচ্ছে না। তো সেই ক্ষেত্রে কিভাবে হবে না হবে সেই ক্ষেত্রে দল এবং আমাদের যে সর্বোচ্চ নীতি নির্ধারণী যে ফোরাম আছে তারা বসে পরবর্তীতে এটা জানাবেন। এখন পর্যন্ত এই বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। দেখুন, এই বিষয়ে তো দলের পক্ষ থেকে ঘোষণা আছেই। দলের মহাসচিব এ বিষয়ে বলেছেন, চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন এটা হবেই। তবে তারিখটা কবে, কোন মাসে, এইটা তো এখনো সিদ্ধান্ত হয়নি, সেটা বলবো কি করে। নিঃসন্দেহে খুব তাড়াতাড়ি আমরা আশা করছি অতি সত্বর অতি শীঘ্র কাউন্সিল হবে এবং সেটি আপনারা জানতে পারবেন এবং ডেট এবং মাস তারিখ নির্ধারণ হলেই আমরা জানিয়ে দেবো আপনাদেরকে। আমাদের নানাবিধ সফলতা রয়েছে। যে কমিটমেন্টগুলো ছিল নির্বাচনের প্রাক্কালে, আমাদের দলের চেয়ারম্যান জনগণকে উদ্দেশ্য করে 31 দফার মধ্যে নির্বাচনী ইস্তেহারের মধ্যে যে কথাগুলি বলেছেন সেগুলো ক্রমাগতভাবে বাস্তবায়ন করা হচ্ছে এবং এটার জন্য তীব্র মনিটরিং করা হচ্ছে। আমরা যারা মানে মিনিস্ট্রি সরকার ঠিকমতো করছে কিনা সেটা দেখার জন্য আমরা যারা অ্যাডভাইজার আছি আমাদেরকেও তিনি বলেছেন যে আমরা প্রায় সময় বসি এবং সেটা নিরীক্ষণ করি। ইতিমধ্যে আপনারা জানেন ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড মানে কৃষক কার্ড, তারপরে খালকাটা কর্মসূচি এগুলো হয়েছে এবং জনগণ যাতে স্বস্তি পায়, একটি নির্বাচিত সরকার, জনগণ যাকে ভোট দিয়েছে যে সরকারকে, তার তো জনকল্যাণে জনস্বার্থে অনেক পদক্ষেপ নিতে হবে। আপনারা দেখেছেন সেই ক্ষেত্রে যে ক্রমাগতভাবে অসংখ্য মানুষ হৃদরোগে আক্রান্ত হচ্ছেন এবং অনেকে মারাও যাচ্ছেন। তো এই হৃদরোগে আক্রান্ত হওয়া মানুষের জন্য প্রথমে যে ইন্টারভেনশন যেটা দিতে হয়, মানে টোটাল সার্জারি করার আগে ইন্টারভেনশনে রিং লাগে, সেই রিংয়ের উপর যে ভ্যাট, সে ভ্যাট প্রত্যাহার করা হচ্ছে। অর্থাৎ যে রিংটি কিনতে ট্যাক্স এবং ভ্যাটও আছে, এগুলো হচ্ছে বাতিল করা হয়েছে। না, আমি বলছি একটা একটা করে, দাঁড়ান, ইয়ে করেন না। জনশক্তি রপ্তানিতে অতিরিক্ত অর্থ আদায়, ভিসা বিক্রি ও প্রতারণার নানা অভিযোগ রয়েছে নতুন নিবন্ধিত 216টি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন সরকারের সমন্বয়হীনতার অভাবে নিয়ন্ত্রণহীনভাবে চলছে এজেন্সিগুলো। তবে বিএমইটি বলছে অভিযোগ পেলে নেওয়া হবে ব্যবস্থা। বিস্তারিত কামরুল হাসান জনির প্রতিবেদনে। সাব এজেন্ট বা মধ্যস্বত্বভোগী ধরে বিদেশ যাত্রা ঝুঁকিপূর্ণ হওয়ায় রিক্রুটিং এজেন্সিকে বেছে নেন অনেকেই। চলতি বছর দেশে নতুন লাইসেন্স পেয়েছে 216টি রিক্রুটিং এজেন্সি, কিন্তু অতিরিক্ত অর্থ আদায় করেও বিদেশে কাজের নিশ্চয়তা দিতে ব্যর্থ হচ্ছে সরকারের লাইসেন্সধারী এসব এজেন্সি। রাজধানী জুড়ে 1000-এর বেশি রিক্রুটিং এজেন্সি থাকলেও অর্ধেকেরও কম প্রতিষ্ঠান সরাসরি শ্রম অভিবাসনে ভূমিকা রাখছে। অভিযোগ আছে অপ্রয়োজনীয় লাইসেন্স বাড়ার কারণে বেড়েছে ভিসা বিক্রি ও প্রতারণা। শ্রমিক রপ্তানিকারক প্রতিষ্ঠান হিসেবে প্রতিবেশী দেশ ভারত, শ্রীলঙ্কা ও নেপাল থেকে তুলনামূলক বেশি রিক্রুটিং এজেন্সি বাংলাদেশে। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর সবশেষ তথ্য মতে দেশে রিক্রুটিং এজেন্সি 2841টি, এর মধ্যে সক্রিয় 2175টি ও লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গেছে 297টি। রিক্রুটমেন্ট এজেন্সি লাইসেন্স দিলেই যে রিক্রুটমেন্ট ফেয়ার অ্যান্ড ইথিক্যাল হবে তা তো না। যারা রিক্রুটমেন্ট লাইসেন্সধারী তারা সবাই কিন্তু মার্কেটিং করে না, তারা বিদেশে কিন্তু লোক সেভাবে পাঠায় না। যারা ভিসা ট্রেডিং এর মাধ্যমে ভিসা কিনে এনে এখানে লোক পাঠায়, সেই কাজেই নিয়োজিত, দ্যাট ইজ তারাও ওয়ান কাইন্ড অফ মিডলম্যান। লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সির মধ্যে বাইরের সদস্য প্রায় 2500 প্রতিষ্ঠান। সৌদি আরব ও মালয়েশিয়ার তালিকাভুক্তির প্রতিযোগিতা থাকলেও অধিকাংশ এজেন্সি কাজ করে মূলত সাব এজেন্টের। 150 থেকে 200 রিক্রুটিং এজেন্সি সৌদি আরবে সরাসরি রিক্রুটমেন্টের সাথে জড়িত। এখন আমাদের লাইসেন্স সংখ্যা বাড়ার কারণে সেটা হয়তো 300-র মধ্যে গিয়ে পড়বে। বাইরাকে আমরা একটা পরিবার বলে থাকি, পরিবারের সদস্য হিসেবে ডিমান্ডের হক সবারই থাকে, এই জন্য সবাই সবাইকে সহায়তা করে, আমরা বিষয়টাকে ওইভাবেই দেখি।
লাইসেন্সধারী অনেক এজেন্সির বিরুদ্ধেও রয়েছে প্রতারণার ফাঁদ পাতার অভিযোগ। তাই মেয়াদ নবায়নের আগে প্রতিষ্ঠানের কার্যক্রম যাচাই বাছাইয়ের প্রয়োজনীয়তা রয়েছে। যদি সরকার টাফ থাকে এবং তারা যদি চেক করে যে এই রিক্রুটিং লাইসেন্সের নামে কোনো কমপ্লেন নাই বা 1 বছরে সে 100 লোক মিনিমাম পাঠিয়েছে, তাদের লাইসেন্সগুলি রিনিউ করা উচিত এবং যেগুলো তারা লোক পাঠায় নেয় এগুলো ক্লোজ করে দিলে আপনার অটোমেটিক আপনার লাইসেন্সগুলো কমে আসবে। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন সরকারের সমন্বয়হীনতার কারণেই এজেন্সিগুলো নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। প্রতারণা এড়াতে কাজের মূল্যায়নের পাশাপাশি যত্রতত্র লাইসেন্স দেয়া বন্ধ করতে হবে। যারা খুবই তাদের পারফরমেন্স খারাপ তাদেরকে একটা আলাদা তালিকায় ফেলে রাখা যেতে পারে, যে এদেরকে খুব বেশি অনুমোদন দেওয়া যাবে না বা এদের ব্যাপারে আসলেই খুব নজরদারি বেশি রাখতে হবে। আর যারা ভালো কাজ করছে তাদের সাথে হয়তো আরো নিয়মিতভাবে কাজ করা যায়। ভিসা বিক্রি, অতিরিক্ত অর্থ আদায় ও প্রতারণার সুনির্দিষ্ট অভিযোগ পেলে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থার কথা বলছেন বিএমইটির এই কর্মকর্তা। যদি আমরা এরকম সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাই যে রিক্রুটিং এজেন্সির মাধ্যমে গিয়েছে কিন্তু সে কাজ পাচ্ছে, তাহলে অভিযোগ পাইলে আমরা অবশ্যই ব্যবস্থা গ্রহণ করতে পারি। নিরাপদ শ্রম, অভিবাসন ও কর্মীদের কাজের নিরাপত্তা দিতে রিক্রুটিং এজেন্সিগুলোকে আরও বেশি জবাবদিহিতা ও নজরদারির আওতায় আনতে হবে বলছে সংশ্লিষ্টরা। কামরুল হাসান, জনি, এখন, ঢাকা। অমাবস্যা ও বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের যৌথ প্রভাবে ফুঁসে উঠেছে বরগুনার সব নদ নদী। পায়রা, বিষখালী ও বলেশ্বর নদীর জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে অন্তত 30 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে প্লাবিত হয়েছে জেলার নিচু ও চরাঞ্চল। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন বেড়িবাঁধের বাইরে থাকা বাসিন্দারা। এদিকে ফেরিঘাটের গ্যাংওয়ে তলিয়ে ব্যাহত হচ্ছে যান চলাচল। এ বিষয়ে আরও জানাতে বরগুনা থেকে যুক্ত আছেন সহকর্মী সুজন আকন। সুজন, আজকে আবহাওয়া কি পরিস্থিতি জানাবেন আর নিম্নাঞ্চলের পানির কি অবস্থা? পায়রা নদীর পাড়ে, এবং এই পায়রা নদী কিন্তু স্থানীয় মানুষরা আসলে পাগলা নদী বলা হয়। অর্থাৎ এটি কিন্তু বৈরী আবহাওয়া কিংবা ঝড়, জলোচ্ছ্বাস কিংবা বাতাসের তোড় যদি বেশি থাকে তাহলে এই নদীটি এতটাই ভয়ঙ্কর হয়ে ওঠে। অর্থাৎ এই নদী দিয়ে কোনো ট্রলার কিংবা ফেরি নিয়েও আসলে ওই সময়টায় পার হওয়াটা অনেকটাই দুষ্কর হয়ে পড়ে। অর্থাৎ এই যে নদী যখন বৈরী আবহাওয়ার সময় এই পায়রা নদীর কিন্তু পার্শ্ববর্তী যেসব এলাকা কিংবা বেড়িবাঁধের বাইরে কিংবা ভেতরে যারা বসবাস করে, অর্থাৎ এই পায়রা নদী ঘিরে কিন্তু বরগুনা সদর কিংবা তালতলির বেশ কিছু এলাকা, অর্থাৎ এছাড়াও কিন্তু পটুয়াখালীরও বেশ কয়েকটি এলাকা কিন্তু এই পায়রা নদীর ভাঙন কবলিত রয়েছে। অর্থাৎ বরগুনা পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে যে বরগুনার 805 কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে কিন্তু 44 কিলোমিটার ভাঙন প্রবণ, অর্থাৎ এছাড়াও কিন্তু অতি ঝুঁকিপূর্ণ রয়েছে 14 কিলোমিটার। এই 14 কিলোমিটার বেড়িবাঁধ নিয়ে কিন্তু বরগুনা সহ আশপাশের যেসব এলাকার মানুষজন বসবাস করে তারা কিন্তু বেশ আতঙ্কের মধ্যে বসবাস করতে হয়। আমরা কিন্তু দেখতে পেয়েছি, গতকালকেও কিন্তু দেখতে পেয়েছি দুপুরের সময় যেই জোয়ারের যে চাপ, অর্থাৎ এখনও কিন্তু জোয়ার শুরু হয়েছে, কিছুক্ষণ পরেই কিন্তু এই জোয়ারের চাপ কিন্তু পানির চাপ কিন্তু আরও বেশি বাড়বে, তখন কিন্তু নিম্নাঞ্চল কিন্তু প্লাবিত হয়। আমরা খোঁজ নিয়েছি বরগুনার তালতলি কিংবা পাথরঘাটার যেসব নিম্ন অঞ্চল রয়েছে, চরাঞ্চল রয়েছে, সেসব এলাকার যারা বেশিরভাগ কিন্তু দুর্ভোগে বেশি পড়েছে, বেশিরভাগ দুর্ভোগে পড়েছে কিন্তু যারা বেড়িবাঁধের বাইরে বসবাস করে তারা কিন্তু বেশ আতঙ্কের মধ্যে থাকে। এবং আমরা দেখতে পেয়েছি যে এইসব নিম্নাঞ্চলের যারা বেড়িবাঁধের বাইরে বসবাস করে তাদের কিন্তু প্লাবিত হতেও আমরা দেখেছি। এবং সেখানকার বেশ কিছু নারীদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা কিন্তু সকাল থেকে রান্না করে এই জোয়ারের কিন্তু অপেক্ষা করে, অর্থাৎ এই জোয়ারের সময় কিন্তু তাদের রান্নাঘর থেকে শুরু করে ঘরবাড়ি কিন্তু তলিয়ে যায়, যার কারণে কিন্তু মানুষের দুর্ভোগ কিন্তু থেকেই যায়। তো এই ছিল আমার কাছে বরগুনা থেকে সব শেষ। বরগুনার আবহাওয়া পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী সুজন আকন। এদিকে বিশ্বকাপ ফাইনালের আগে ঝড় আর প্রবল বৃষ্টির কবলে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও নিউ জার্সি। যদিও এই বৃষ্টি কানাডার দাবানলের ধোঁয়া কমাতে সহায়তা করবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি বৃষ্টির কারণে ফাইনাল দেখতে আসা দর্শকদের ভোগান্তি হবে না বলেও আশ্বস্ত করেছে স্থানীয় প্রশাসন। এদিকে দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে টানা বৃষ্টি ও বন্যায় প্রাণ গেছে 3 জনের। এছাড়া ভিয়েতনামে আকস্মিক বন্যা ও ভূমিধসে মারা গেছে 4 জন। অন্যদিকে দক্ষিণ পশ্চিম চীনে পাহাড় ধসে চাপা পড়েছে বেশ কিছু বসতবাড়ি, চলছে উদ্ধার অভিযান। সতীর্থ কর্মকার জানাবেন বিস্তারিত। এখনও দৃষ্টিসীমার বাইরে নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম, তবে কানাডার দাবানলের কালো ধোঁয়া নয়।
অঝোরে নামতে থাকা প্রবল বৃষ্টিতে ঝাপসা চারপাশ। রোববার এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে 2026 বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ। দ্য গ্রেটেস্ট শো অন আর্থের চূড়ান্ত ক্লাইম্যাক্সের আগে শনিবারের এই ঝড় বৃষ্টি কিছুটা চিন্তায় ফেলেছে আয়োজকদের। যদিও আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, প্রকৃতির আশীর্বাদ হয়ে নেমে আসা অবিরামী বর্ষণে কিছুটা পরিষ্কার হবে আকাশ, কমে যাবে কানাডার দাবানলের ধোঁয়ার তীব্রতা। মার্কিন আবহাওয়া অফিসের তথ্য, রোববার নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে বায়ুর মান ভালোর চেয়ে সামান্য নিচু ক্যাটাগরিতে থাকবে। তবে বৃষ্টির কারণে অস্বাস্থ্যকর এই পরিবেশের কিছুটা উন্নতি হবে বলেও আশা করা হচ্ছে। আর নিউ জার্সির স্থানীয় প্রশাসন নিশ্চিত করেছে, বৈরী আবহাওয়ার কারণে খেলা দেখতে আসা দর্শকদের ভোগান্তিতে পড়তে হবে না। এদিকে প্রবল বৃষ্টি আর বন্যায় বিপর্যস্ত চিলির দক্ষিণ ও মধ্যাঞ্চল। তলিয়ে গেছে রাস্তাঘাট, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে 2.5 লাখেরও বেশি মানুষের। আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে বন্যা দুর্গত 450 স্থানীয়কে। ঝড়ের পূর্বাভাস থাকায় চলতি সপ্তাহেও অতি ভারী বৃষ্টির আশঙ্কা করছে চিলির আবহাওয়া অফিস, যা ছাড়িয়ে যেতে পারে অতীতের যে কোনো বছরের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। Yo veo el río algo salido de donde está. Cuando nosotros nos fuimos. Hay que ponerlo como normalizado ya esto, el tema de las lluvias grandes y las caídas de agua y el crecimiento del río es normal. এদিকে মৌসুমী আবহাওয়া ও নিম্নচাপের প্রভাবে একের পর এক দুর্যোগ নেমে আসছে এশিয়ার বিভিন্ন প্রান্তে। অতিবৃষ্টির পর এবার আকস্মিক বন্যা কবলিত হয়েছে ভিয়েতনামের পাহাড়ি অঞ্চল। উত্তরের গ্রামগুলোতে প্রাণহানির পাশাপাশি পানিতে ভেসে নিখোঁজ হয়েছেন বেশ কয়েকজন। শনিবারের পর রোববারও ভিয়েতনামের বিভিন্ন অংশে 250 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তাই চলতি সপ্তাহে আবারও আকস্মিক বন্যা ও ভূমিধসের বিষয়ে স্থানীয়দের সতর্ক করেছে প্রশাসন। অন্যদিকে টাইফুন আর বন্যার ধাক্কা সামলে ওঠার আগেই এবার দক্ষিণ পশ্চিম চীনে ভয়াবহ পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে চাপা পড়েছে অন্তত 10টি আবাসিক ভবন। যদিও ধসের সময় সেখানে কতজন মানুষ ছিল সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। দুর্ঘটনার পরপরই বিশেষজ্ঞ দলসহ 120 জনকে উদ্ধার অভিযানে পাঠানো হয়েছে। ধসের পর বিপজ্জনক শিলাখণ্ডগুলো এখনও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, যা অতিবৃষ্টিতে খসে পড়ার আশঙ্কাও আছে। তাই স্লোপ রাডার সিস্টেম ব্যবহার করে এক্সকেভেটরের সহায়তায় উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন জরুরি সেবায় নিয়োজিতরা। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। দীর্ঘ ভ্যাপসা গরমের পর মেঘাচ্ছন্ন ভারতের অর্ধেকের বেশি অঞ্চল। ভারী বৃষ্টির আভাস উত্তর পশ্চিম ও মধ্যাঞ্চলে। এর মধ্যে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে জম্মু কাশ্মীরে। উত্তরাখণ্ড, হিমাচলে জারি দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ আবহাওয়া সতর্কতা। যদিও এবারের মৌসুমের শুরুতে বৃষ্টিপাত 25 বছরের সর্বনিম্ন ছিল দেশটিতে। স্বাভাবিকের চেয়ে 24% কম বৃষ্টির কারণে খরার ঝুঁকি বাড়ছে। হুমকির মুখে কৃষিখাত ও খাদ্য নিরাপত্তা। বিস্তারিত জানাচ্ছেন নুছাদ কামাল। সপ্তাহ জুড়ে দেখা মেলেনি এক ফোঁটা বৃষ্টির। এক সপ্তাহের শুষ্কতাই পুরো দেশে পুরো মৌসুমের সামগ্রিক বৃষ্টিপাতের পরিমাণ নামিয়ে দিয়েছে 76%। ভারতীয় আবহাওয়া বিভাগের তথ্য, ভারতের মধ্য পশ্চিম ও দক্ষিণের রাজ্যগুলোতে বর্ষার শুরু থেকে বৃষ্টি এতটাই কম হয়েছে যে 4 জুন থেকে 16 জুলাই পর্যন্ত দেশের মোট মৌসুমি বৃষ্টিপাত ছিল স্বাভাবিকের চেয়ে 24% কম। শঙ্কা, চলতি সপ্তাহে এই ঘাটতি বেড়ে 30% পৌঁছে যাবে। মৌসুমের শুরুই 25 বছরের মধ্যে সবচেয়ে দুর্বল বৃষ্টি দিয়ে। তাই হুমকির মুখে ফসল, কৃষক ও খাদ্য উৎপাদন। শঙ্কা বাড়ছে খরার তীব্রতা বৃদ্ধি নিয়ে। তবে চলতি সপ্তাহে বর্ষা স্বরূপে ফিরবে বলে আভাস আবহাওয়াবিদদের। স্যাটেলাইট ছবিতে দেখা গেছে দীর্ঘ ভ্যাপসা গরমের পর কালো মেঘে ছেয়ে গেছে ভারতের 60% অঞ্চল। বলা হচ্ছে মাসের শেষ 10 দিনের ভারী বৃষ্টির ফলে কমতে পারে স্বাভাবিক বৃষ্টিপাতের ঘাটতি। তবে একই সঙ্গে রয়েছে অতিবৃষ্টি ও বন্যার ঝুঁকি, বিশেষ করে উত্তরপ্রদেশ, অরুণাচল, আসাম, মেঘালয়, পশ্চিমবঙ্গ, সিকিম, হিমাচল প্রদেশ সহ বিভিন্ন রাজ্যের পার্বত্য অঞ্চলে। Active monsoon conditions likely over northwest, east and northeast India during the next 6-7 days. Isolated heavy to very rainfall at a few places with possibility of extremely rainfall. Subdued rainfall activity likely to continue over west, central and southwestern India during the next 7 days.
এরই মধ্যে উত্তরাখণ্ডে শুরু হয়েছে ভারী বৃষ্টি। অতি ভারী বৃষ্টির শঙ্কায় রাজ্যের বিভিন্ন অঞ্চলে শনিবার থেকে জারি দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ আবহাওয়া সতর্কতা অরেঞ্জ ও ইয়েলো অ্যালার্ট। রয়েছে ভূমিধস ও পাহাড়ি ঢলের আভাস। হিমাচলের সিমলাতেও বৃহস্পতিবার পর্যন্ত 5 দিন থাকবে অরেঞ্জ অ্যালার্ট। মৌসুমি অতিবৃষ্টির প্রভাবে জম্মু কাশ্মীরের রাজৌরিতে দেখা দিয়েছে বন্যা পরিস্থিতি। আগামী দুদিনে পাঞ্জাব, চণ্ডীগড়, হরিয়ানা, দিল্লি, রাজস্থানে বৃষ্টি বাড়তে পারে। এতে প্রাণ ফিরবে $4 ট্রিলিয়ন অর্থনীতির ভারতে কৃষি প্রধান রাজ্যগুলোর খরিফ শস্য বপনের কাজে। নুজহাত কামাল, এখন বিশ্ব। মানিকগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে একজন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত 10 জন। রোববার সকাল 8টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানান, সেলফি পরিবহনের একটি যাত্রীবাহী বাস পাটুরিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। বরঙ্গাইল এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে দেলোয়ার হোসেনের মৃত্যু হয়। আহতদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, ঘটনার পর থেকে বাসের চালক ও হেলপার পলাতক রয়েছে। এই ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে। নাটক চলচ্চিত্র নির্মাতা হুমায়ুন আহমেদের 14তম মৃত্যুবার্ষিকী আজ। 2012 সালের এই দিনে সবাইকে কাঁদিয়ে অনন্তের পথে যাত্রা করেন এই কিংবদন্তি। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ নুহাশপল্লীতে থাকছে নানা আয়োজন। পাশাপাশি লেখকের জন্মস্থান সহ দেশের বিভিন্ন জায়গায় ভক্তরা তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করবেন। এছাড়াও দেশের বিভিন্ন জায়গা থেকে নুহাশপল্লীতে গিয়ে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। 1948 সালের 13 নভেম্বর নেত্রকোনায় জন্মগ্রহণ করেন হুমায়ুন আহমেদ। পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও যুক্তরাষ্ট্রের নর্থ ডাকোটা স্টেট ইউনিভার্সিটিতে। রসায়ন বিভাগের শিক্ষক হিসেবে দীর্ঘদিন অধ্যাপনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। স্বাধীনতার পর 1972 সালে প্রথম উপন্যাস নন্দিত নরকে প্রকাশের মাধ্যমে হুমায়ুন আহমেদের খ্যাতি ছড়িয়ে পড়ে। টানা 8ম দিনের মতো ইরানে হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। জর্ডানের 2 মার্কিন সেনা নিহতের পর শনিবার দিবাগত রাতে ইরানের উপকূলীয় শহর বন্দর আব্বাস ও বন্দর লেহেঙ্গোতে হামলা করেছে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী। এছাড়াও হামলা হয়েছে কেশম দ্বীপে। তবে এতে বেসামরিক নাগরিক বা অবকাঠামোর কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে ইরানের মেহের নিউজ এজেন্সি। এদিকে জর্ডানে মার্কিন সেনা নিহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন ট্রাম্প। আবারও একই হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেবে না যুক্তরাষ্ট্র। এদিকে সমঝোতা স্মারকে স্বাক্ষরের পরেও ইরানে হামলা অব্যাহত রাখায় ট্রাম্পের স্বাক্ষরকে মূল্যহীন ও অকার্যকর বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। লিখিত বিবৃতিতে মোস্তফা আরও সতর্ক করেন, তেহরান ও এর আঞ্চলিক মিত্ররা যুক্তরাষ্ট্রকে এমন শিক্ষা দেবে যা তারা কখনোই ভুলতে পারবে না। এ ছিল এখন ঢাকার আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।